আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। এনবিআর ঐক্য পরিষদের দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অনেকটা অচলাবস্থা বিরাজ করছে। যদিও অর্থ উপদেষ্টার সাথে বিকেলে বৈঠকে বসবে আন্দোলনকারীদের ২০ সদস্যের প্রতিনিধি দল। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনের সমর্থনে সকাল থেকে ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা জানান, সরকার সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ না করা পর্যন্ত তাদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলবে। সরকার আলোচনায় ডাকলে আলোচনার জন্য প্রস্তুত তারা, তবে আলোচনায় এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবি জানাবেন। এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে বন্ধ রয়েছে ভ্যাট, ট্যাক্স কার্যালয়, কাস্টমস হাউস এবং আমদানি রপ্তানি কার্যক্রম। এতে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ক্ষতি হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। সংবিধান অনুযায়ী যে এনবিআর গঠিত হয়েছিল তার মূল্যবোধকে কোনোভাবেই এটা ধারণ এবং বহন করছিল না। সেই কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম। এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কাজ স্থবির হয়ে পড়েছে। দেশের আমদানি রপ্তানির বেশিরভাগ পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। সকাল থেকে জাহাজে পণ্য ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, এনবিআর এর শাটডাউন কর্মসূচি চলায় কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন কাজ করছেন না। এর ফলে বন্দর কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে কন্টেইনার এবং পণ্য জট চরম আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে বেনাপোল এবং দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দর্শক, এনবিআর কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সেলিম, আমরা জানি বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? ফারজানা, এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 20 জনের একটি টিম কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যাবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। এরই মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে 20 জনের টিমের মধ্যে 10 জন হলো কাস্টমস ক্যাডার এবং কর ক্যাডার। এই কাস্টমস এবং কর ক্যাডারের 20 জন কর্মকর্তা এরই মধ্যে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছে গিয়েছেন এর মধ্যে, কারণ সোয়া 1টার সময় তারা আমাদের জানিয়েছেন তারা যাচ্ছেন। তবে এই যে এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটি বড় সংকটের সমাধান হতে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। কারণ এই যে প্রায় এনবিআরকে ভেঙে দুটি ভাগ করাকে কেন্দ্র করে যে কর্মকর্তাদের যে আন্দোলন চলছে, এতে করে কিন্তু কাস্টমস বা ভ্যাট বা এখন যে আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। আবার এই কারণে কিন্তু কোনো ধরনের আমদানি রপ্তানি করা যাচ্ছে না এবং যে ধরনের ভ্যাট এবং ট্যাক্স এনবিআর কর্মকর্তারা সংগ্রহ করার কথা সেটিও কিন্তু বন্ধ রয়েছে। আপনি জানেন যে বাজেট ঘোষণা করা হয়েছে এবং পাশও হয়েছে। সেই বাজেটের জন্য কিন্তু 5 লাখ কোটি টাকার একটি টার্গেট রয়েছে এনবিআর কর্মকর্তাদের কাছে, সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে এনবিআর কর্মকর্তারা যে আন্দোলন করছে এটির একটি বড় যে ক্ষতি হলো, সেই ক্ষতি তারা আসলে কিভাবে পুষিয়ে নেবেন। তারা বলছেন যে এই যে এতদিন যে তারা আন্দোলন করলেন, তারা অতিরিক্ত ডিউটি করে তারা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে যে 4টায় যে সংবাদ সম্মেলন হবে বা 4টায় যে আলোচনা হবে অর্থ উপদেষ্টার সঙ্গে, সেখানে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে কি ধরনের দাবি তারা জানাবেন। তাদের প্রধান দাবি তারা যেটা বলছেন যে তারা অবশ্যই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চান এবং এই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া তারা কোনো ধরনের দাবি বা কোনো ধরনের আশ্বাস তারা মেনে নেবেন না। একই সাথে এই আন্দোলন চলাকালে তাদের ওপর যে ধরনের দমন পীড়ন হয়েছে বা তাদের এক ধরনের হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, সেটিরও বিচার চান বলে তারা এখান থেকে জানিয়েছেন। এবং এই 4টার সময় আলোচনা শুরু হবে। সেই 4টার সময় আলোচনা শুরু হওয়ার পর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা চলতে পারে এবং আলোচনার পর এখান থেকে আমাদের জানানো হয়েছে সন্ধ্যা বা রাতের দিকে এখানে সংবাদ সম্মেলন করে জানানো হবে আসলে কি ধরনের আলোচনা হয়েছে এবং সেটি কি সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়েছে কিনা, তারা কি আন্দোলন থেকে সরে দাঁড়াবেন কিনা, সেই বিষয়টি আমরা আজকে সন্ধ্যা বা রাতের মধ্যেই জানতে পারবো। তো ফারজানা, এই ছিল আমার কাছে এনবিআর থেকে সবশেষ খবর।
দর্শক, আমরা জানছিলাম এনবিআর আন্দোলনের খবর। এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কাজ স্থবির হয়ে পড়েছে। দেশের আমদানি রপ্তানির বেশিরভাগ পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। সকাল থেকে জাহাজে পণ্য ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, এনবিআর শাটডাউন কর্মসূচি চলায় কাস্টমস কর্মকর্তারা শুল্কায়ন কাজ করছেন না। এর ফলে বন্দর কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে কন্টেইনার এবং পণ্য জট চরম আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে। এদিকে এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে বেনাপোল এবং দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দর্শক, এনবিআর কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সেলিম, আমরা জানি বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। এই বিষয়ে আপনার কাছে এখন কি তথ্য আছে? ফারজানা, এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 20 জনের একটি টিম কিন্তু অর্থ মন্ত্রণালয়ে যাবে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। এরই মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে 20 জনের টিমের মধ্যে 10 জন হলো কাস্টমস ক্যাডার এবং কর ক্যাডার। এই কাস্টমস এবং কর ক্যাডারের 20 জন কর্মকর্তা এরই মধ্যে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছে গিয়েছেন এর মধ্যে, কারণ 1:15টার সময় তারা আমাদের জানিয়েছেন তারা যাচ্ছেন। তবে এই যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটি বড় সংকটের সমাধান হতে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। কারণ এই যে প্রায় এনবিআরকে ভেঙে দুটি ভাগ করাকে কেন্দ্র করে যে কর্মকর্তাদের যে আন্দোলন চলছে, এতে করে কিন্তু কাস্টমস বা ভ্যাট বা এখন যে আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। আবার এই কারণে কিন্তু কোনো ধরনের আমদানি রপ্তানি করা যাচ্ছে না এবং যে ধরনের ভ্যাট এবং ট্যাক্স এনবিআর কর্মকর্তারা সংগ্রহ করার কথা সেটিও কিন্তু বন্ধ রয়েছে। আপনি জানেন যে বাজেট ঘোষণা করা হয়েছে এবং পাশও হয়েছে। সেই বাজেটের জন্য কিন্তু 5 লাখ কোটি টাকার একটি টার্গেট রয়েছে এনবিআর কর্মকর্তাদের কাছে, সেটি কিন্তু এখন স্থগিত রয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যে এনবিআর কর্মকর্তারা যে আন্দোলন করছে এটির একটি বড় যে ক্ষতি হলো, সেই ক্ষতি তারা আসলে কীভাবে পুষিয়ে নেবেন। তারা বলছেন যে এই যে এতদিন যে তারা আন্দোলন করলেন, তারা অতিরিক্ত ডিউটি করে তারা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে যে 4টায় যে সংবাদ সম্মেলন হবে বা 4টায় যে আলোচনা হবে অর্থ উপদেষ্টার সঙ্গে, সেখানে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা আসলে কি ধরনের দাবি তারা জানাবেন। তাদের প্রধান দাবি তারা যেটা বলছেন যে তারা অবশ্যই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ চান এবং এই এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া তারা কোনো ধরনের দাবি বা কোনো ধরনের আশ্বাস তারা মেনে নেবেন না। একই সাথে এই আন্দোলন চলাকালে তাদের ওপর যে ধরনের দমন পীড়ন হয়েছে বা তাদের এক ধরনের হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, সেটিরও বিচার চান বলে তারা এখান থেকে জানিয়েছেন। এবং এই 4টার সময় আলোচনা শুরু হবে। সেই 4টার সময় আলোচনা শুরু হওয়ার পর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা চলতে পারে এবং আলোচনার পর এখান থেকে আমাদের জানানো হয়েছে সন্ধ্যা বা রাতের দিকে এখানে সংবাদ সম্মেলন করে জানানো হবে আসলে কি ধরনের আলোচনা হয়েছে এবং সেটি কি সেই আলোচনা আসলে ফলপ্রসূ হয়েছে কিনা, তারা কি আন্দোলন থেকে সরে দাঁড়াবেন কিনা, সে বিষয়টি আমরা আজকে সন্ধ্যা বা রাতের মধ্যেই জানতে পারবো। তো ফারজানা, এই ছিল আমার কাছে এনবিআর থেকে সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম এনবিআর আন্দোলনের খবর। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়ে আপিল বিভাগের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আদেশে আজ এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। আইনজীবীরা বলেন, নির্বাহী বিভাগের কাছে বিচার বিভাগের ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ার কারণেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। রিভিউকারী পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বকীয়তা নিশ্চিত হলো। তিনি বলেন, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় যে প্রহসনের জন্ম হয়েছিল তা আজকের রায় অবসান হলো। এখনকার ফুল মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি
নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে তা বিএনপির নামে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দোসররা তো বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, তাদের কাছে প্রচুর টাকা আছে এবং এই টাকা দিয়ে মানে বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। আমি মনে করি এই যে আমি যতটুকু পড়লাম এখনই, তাতে ওইটারই প্রতিফলন বলে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশের লজিস্টিক ইকোসিস্টেমকে সত্যিকার অর্থে রূপান্তরিত করতে উদ্ভাবনী এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। রাজধানীর মতিঝিলের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, একই সাথে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রতিকূল প্রভাব মোকাবেলায় লজিস্টিক খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বক্তারা বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, দুর্নীতি কমানো এবং পণ্যের দ্রুত পরিবহনে জাতীয় একক প্ল্যাটফর্মগুলোকে সম্প্রসারিত এবং একীভূত করা উচিত। লজিস্টিক সেক্টর বিকাশের জন্য সড়ক, রেল, আকাশ, সমুদ্র এবং অভ্যন্তরীণ নৌপথ জুড়ে সমন্বিত পদ্ধতির প্রয়োজন। পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো অবস্থাতে এই ষড়যন্ত্র সফল হবে না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। তিনি অভিযোগ করেন, সব রাজনৈতিক দল যখন ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটছে, তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।